আসসালামু আলাইকুম সবাইকে। আগামীকাল ৩১শে মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। তো এর আগে আমি ২টা ভিডিও বানিয়েছি, যেখানে একটা ছিল সাধারণ জ্ঞান নিয়ে কমপ্লিট একটা ভিডিও এবং আরেকটা পূর্ণাঙ্গ একটা মডেল টেস্ট ছিল, যেটা আমি গতকাল রাত্রেই আপলোড করেছি। সেখানে ৬০টা এমসিকিউ ছিল। তো আমার কাছে মনে হয়েছিল ওই ২টা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট এবং মোটামুটি সেইখান থেকে কমন থাকার মতো অনেক কিছু আছে। তো এই সাজেশনের ধারাবাহিকতায় আজকে আমি আমার পক্ষ থেকে লাস্ট একটা সাজেশন দিব আপনাদের জন্য, যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞানের মধ্যে আমাদের দেশ এবং মানে অভ্যন্তরীণ এবং বৈদেশিক অর্থাৎ আন্তর্জাতিক যে সাধারণ জ্ঞান যেগুলো আছে সেইগুলার ব্যাখ্যা ওইখানে থাকবে, এমসিকিউ থাকবে। এবং এইটাও অনেক সুন্দর এবং পারফেক্ট, অনেক রিসার্চ করে অনেক ঘেটে আমি এটা বের করছি, আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। এবং সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট, সবথেকে পারফেক্ট যে অংশ এই মডেলের মধ্যে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। তো আমি যখন সাধারণ জ্ঞান করাবো তখন আপনারাই বুঝতে পারবেন আসলে সাধারণ জ্ঞানটা কতটা ইম্পর্টেন্ট এইটার। তো বেশি কথা বলবো না, আপনারা ধৈর্য সহকারে পুরোটাই দেখুন। এবং বাংলা, ইংরেজি অনেক বেশি ইম্পর্টেন্ট, যেখানে যতটুকু ব্যাখ্যা দরকার অলরেডি এখানে প্রত্যেকটার নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। তো আপনাদের যদি কোনো কিছু বেশি জানার দরকার থাকে, আপনারা কিন্তু ভিডিওটা একটু পজ করে কিন্তু নিচের ওই ব্যাখ্যাগুলো দেখতে পারেন। আমি যদি প্রত্যেকটার ব্যাখ্যা দিতে যাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এইখানে ১০০টা এমসিকিউ আছে, প্রত্যেকটার সমাধান আমরা দেখব। একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন, আশা করি সবারই অনেক কাজে দিবে। তো এইখানে ১ নাম্বার হচ্ছে বিশুদ্ধ শব্দে বি উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে। এটা হচ্ছে বিশেষ রূপে। আপনারা নিচের ব্যাখ্যাটাও একটু সাথে সাথে দেখে নেবেন, এইটা অনেক কাজে দিবে কিন্তু। হোয়াই ডু ইউ ফাইট সাইট অফ মি, বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ অর্থাৎ বাংলা কোনটি? কেন তুমি আমাকে এড়িয়ে চলছো? নিচের কোনটি শুদ্ধ শব্দগুচ্ছ কোনগুলো? এটা হচ্ছে প্রথমটা সমীচীন, হরিতকী, বল্লিকী, আর অতীন্দ্রিয়। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। শুদ্ধ শব্দ কোনগুলো এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকে। এরপরে হচ্ছে ইপিকিউরিজম এর যথার্থ পরিভাষা অর্থাৎ বাংলা কি, মানে এই ওয়ার্ডটার বাংলা কি? এটা হচ্ছে ভোগবাদ। এরপরে ৫ নাম্বার প্রশ্ন, নিচের কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? এটা হচ্ছে আয়ত্তাধীন। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, এরপরে হচ্ছে ৬ নাম্বার প্রশ্ন। ৬ নাম্বার প্রশ্নে কী বলছে? নিচের কোনটি বিশেষণ? এটা হচ্ছে গণবিরোধী। কি নিষ্পৃহ, এখানে কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে বিস্ময় অর্থে ব্যবহৃত হয়েছে। কি হয়েছে? বিস্ময় অর্থে। তো এরপরে যদি আমরা যাই, এরপরে আমরা ৮ নাম্বার প্রশ্নটা যদি দেখি, ৮ নাম্বার হচ্ছে নিচের কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত? এটা হচ্ছে প্রত্যক্ষ। নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? এটা হচ্ছে আমরা। তো ১০ নাম্বার হচ্ছে আপনি সচ্ছল ও অভিজাত পরিবারের সন্তান হইয়াও যে আচরণ করলেন তাহা একমাত্র নেশাগ্রস্ত ব্যক্তির পক্ষে সম্ভব। এখানে চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি? ৬টি। নিচে কোনগুলা ভুল সেগুলা কিন্তু দেওয়া আছে, এটা আপনারা একটু দেখে নেবেন, এটা আপনাদের অনেক কাজে দিবে। নিচের কোন শব্দে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য ষ বসে? এটা হচ্ছে ভাষ্য। চৌঠা কোন বাচক শব্দ? মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তারিখবাচক শব্দ হবে। নিচে তারিখবাচক শব্দের আরও উদাহরণ দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এক কথায় তাকে কি বলে? অবিসংবাদী। যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে তাকে কি বলে? প্রসিত পত্নী। তো এরপরে ১৫ নাম্বার প্রশ্ন হচ্ছে রক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় হলো, এটা কি? রণজ যোগ ত। এরপরে সমার্থক শব্দ জোড়ে শনাক্ত কোনটি? এটা হচ্ছে শ্বেত আর শীত। নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, এটা কিন্তু আপনারা একটু নোটিস করতে পারেন। তো এরপরের প্রশ্ন আমরা দেখব। এরপরের প্রশ্ন হচ্ছে নেপই মারে দই বাগধারাটির অর্থ হচ্ছে ধূর্ত লোকের ফল প্রাপ্তি। এরপরে হচ্ছে রুগ্নতাব্যঞ্জক অব্যয় হচ্ছে টিনটিন। এরপরে আমার পূর্ব বাংলা কবিতায় উল্লেখকৃত কদম গাছের ফুল ও পাতার সংখ্যা ৩টি ও অনেক। এরপরে বিলাসী গল্পটি কার জবানিতে রচিত? এটা হচ্ছে ন্যাড়া।
21 নম্বর প্রশ্ন, কোন্দা বলতে কি বোঝায়? এটা হচ্ছে তাল গাছের নৌকা। এরপরে আমরা দেখব তবে সে গৃহিণীর না যাওয়াই ভালো। এখানে অর্ধাঙ্গী রচনায় উল্লেখিত জায়গাটি হচ্ছে সৌরমণ্ডল। এরপরে 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বুঝি। কোনটি সামাজিক ব্যাধি? এটা হচ্ছে দুর্নীতি। দেখেন এখানে বোঝাই যায় ক্যান্সার সামাজিক ব্যাধি একমাত্র কি দুর্নীতি, বাকিগুলা কিন্তু রোগ। হ্যাঁ, সামাজিক ব্যাধি এগুলো মানুষের সৃষ্টি। তারপরে আমরা ইংলিশ কম্পালসারি এটা দেখব। এইখানে প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে, আমরা এই প্যাসেজের কোশ্চেনগুলো ইগনোর করব, জাস্ট প্রথমটা এইখান থেকে আমাদের দেখার দরকার আছে যে এইটা পারার জন্য আমার এইভাবে প্যাসেজের দরকার নাই, এইটা নর্মালিও আসতে পারে যে মাস লিটারেচি মিনস। তো মাস লিটারেচি মানে হচ্ছে গণশিক্ষা। তো গণশিক্ষা মানে কি বোঝায়, নিচের কি দ্বারা বোঝাচ্ছে? এডুকেশন ফর অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, যত বেশি লোককে সম্ভব, যত বেশি মানুষকে সম্ভব শিক্ষিত করা অথবা শিক্ষাদান করা। তার মানে নিঃসন্দেহে ওই মাস লিটারেচির সাথে সম্পর্কিত কোনটা? অ্যান্সার হবে ডি নাম্বার। পরেরগুলো আমরা স্কিপ করব। এরপরে আমাদের যেটা দরকার আমরা দেখব সেটা হচ্ছে এই যে 7 নাম্বার প্রশ্নটা। এইখান থেকে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে আমাকে। জামাল ইজ ডিফারেন্ট ড্যাশ কামাল। ডিফারেন্ট ফ্রম হয়, ডিফারেন্ট অথবা ইনডিফারেন্ট, এগুলোর পরে প্রিপোজিশন কি হয়? ফর হয়। এটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ডিফারেন্ট ইনডিফারেন্টের পরে কি হয়? ফর হয়। তো এরপরে আমরা দেখব 8 নাম্বার আমাদের দরকার নাই। 9 নাম্বার আমরা দেখব কম্পিউটার্স that once took up entire rooms are now dash to put on desktops and into writes watches। তো এইখানে অ্যান্সার হবে আমাদের স্মল এনাফ। এইটার মানে কি? মানে হচ্ছে কম্পিউটার যে এক সময় পুরো রুমে জুড়ে থাকতো, তা এখন ডেস্কের উপর এবং হাত ঘড়ির সাথে রাখার মতো যথেষ্ট ছোট হয়েছে। অ্যান্সার হবে স্মল এনাফ, ছোট বোঝাচ্ছে, হ্যাঁ, কম জায়গা বোঝাচ্ছে। উই হ্যাভ রিসেন্টলি ইন্টার্ড ড্যাশ, ইন্টার্ডের পরে ইনটু হয় প্রিপোজিশন, ইন্টার্ড ইনটু প্রবেশ করা, ঠিক আছে। তো এই সকল ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইনটু ব্যবহার করব। নিচের ব্যাখ্যাটাও আপনারা দেখে নিতে পারেন। এরপরে 11 নাম্বার, এই নিয়মের একটা এমসিকিউ আপনাদের থাকবেই, 100% কমন। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম। এটা আপনারা কমপ্লিটিং সেন্টেন্সে করছেন ইন্টারমিডিয়েটে এবং এসএসসিতেও। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে ভার্ব সাবজেক্ট হবে প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে দেখেন এইখানে পাস্ট ইনডিফিনিট মাত্র একটাই আছে, সেটা হচ্ছে ম্যাট। তাহলে উই সাবজেক্ট দেওয়া, এরপরে ভার্ব হবে উই মেড দ্য পিপল কনসিয়াস অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ইট ইজ হাই টাইম, এটা 100% কমন। 11 নাম্বার। এরপর আওয়ার কান্ট্রি ইজ ফেসিং এ এনভায়রনমেন্টাল ক্রাইসিস দ্যাট নিডেড টু বি ড্যাশ। তো এইখানে একটা হবে, এইখানে একটা হবে। ফেসিং এ সেভার এনভায়রনমেন্টাল, এরপরে হচ্ছে ক্রাইসিস দ্যাট নিডেড টু বি ট্যাকেল, যেটা কিনা সামলাতে হবে। তাহলে আমাদের দেশ মারাত্মক একটা ক্রাইসিসের মুখোমুখি হচ্ছে, ঝুঁকির সম্মুখীন হচ্ছে, যেটাকে ট্যাকেল মানে প্রতিহত করাটা দরকার। এরপরে এ ম্যান হু ক্যান নট উইন অনার অন হিজ ওন ড্যাশ উইল হ্যাভ এ ভেরি স্মল চান্স অফ উইনিং ইট ফ্রম পোস্টারিটি। আর প্রথমটা হবে ওন এইজ, তার মানে যে লোক নিজের বয়সের সমাদয় পায় না, পরবর্তী প্রজন্মে গিয়ে সে সম্মান পাবে এমন সম্ভাবনা খুবই কম। ইমাজিনারিস অর্থ বিদেশে গিয়ে যারা অভিবাসিত হয় তারা। তো অ্যান্সার হবে আমার ডি, এইজ আর পোস্টারিটি। তো এরপরে 14 নাম্বার প্রশ্ন, দ্য ট্যাগ ফর ইউ ব্রোক দ্য মেশিন ইজ, তার মানে এটা ট্যাগ কোশ্চেন কোনটা হবে? আমরা 9-10-এ যেটা করছি আর কি। দেখেন ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে পাস্টে আছে, পাস্টে হলে কি হয়? প্রেজেন্টে হয় ডু আর ডাস, পাস্টে হয় ডিড। তার মানে ডিড, আর এটা প্রেজেন্টে আছে, পজিটিভে আছে, তাহলে পজিটিভে থাকলে হয় নেগেটিভ, নেগেটিভে থাকলে করতে হয় পজিটিভ। তার মানে হবে ডিডেন্ট, আর এই যে ইউ সাবজেক্ট, তার মানে ডিডেন্ট ইউ হবে অ্যান্সার। দ্য ক্লোজেস্ট ট্রান্সলেশন অফ আমি তার কথা মনে করতে পারছি না ইজ, তার মানে আমি তার কথা মনে করতে পারছি না, এটার কাছাকাছি ট্রান্সলেশন নিচের কোনটা? আই কান্ট রিমেম্বার হিম, আমি তাকে মনে করতে পারছি না, এইটা হবে। দ্য অ্যান্টোনিম অফ
স্পাইটফুল ইজ অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, তার মানে স্পাইটফুলের বিপরীত শব্দ হচ্ছে বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট 16-র অ্যান্সার হচ্ছে বেনিভোলেন্ট। এরপরে 17 নাম্বারটা যদি আমরা দেখি, শি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক টু ক্লোজ দ্য ডোর। এইখানে টু ক্লোজ ভার্বটাকে আমাকে চেঞ্জ করতে বলছে, ওয়ার্ক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর হবে, দরজা বন্ধ করে সে আবার ফিরে গিয়েছিল, এর জন্যে কি হবে এইখানে ক্লোজিং দ্য ডোর হবে। 17 নম্বরের অ্যান্সার ক্লোজিং দ্য ডোর। এরপরে আমরা দেখব 18 নাম্বার, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটি সঠিক। হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, অ্যান্সার হবে বি। তো এটার ই হচ্ছে হোয়েন যদি থাকে সেখানে ভার্ব সাবজেক্ট হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, এই যে পাস্ট কম্বিনেশন হবে না, সেক্ষেত্রে এ আর ডি হতে পারে না, চটি স হবে, এই যে স র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে, এখানে স পাস্টে, এখানেও পাস্টে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট, হোয়াইট এলিফেন্ট হচ্ছে একটা আইডম, তো এইটার মিনিং হচ্ছে এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলিজম পোসেশন। তো এইটার মানে হচ্ছে যার পুষতে খরচ বেশি কিন্তু কাজে আসে কম, তাকে হোয়াইট এলিফেন্ট বলা হয়। তো এরকম অর্থ প্রকাশ করে। 20 নাম্বার হচ্ছে দ্য ওয়ার্ড অ্যানথ্রোপোলজি ইজ রিলেটেড টু দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃবিজ্ঞান অথবা মানব তত্ত্ব। তো অ্যান্সার হবে আমার দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড, মানে মানুষদের নিয়ে যে পড়াশোনা, জীবনী নিয়ে, সেগুলো হচ্ছে এইখানে বুঝাইছে ম্যানকাইন্ড। এরপরে megalomania is a kind of condition in which a person has an exaggerated view of her or his own কি পাওয়ার, নিজের ক্ষমতা সম্পর্কে অনেক উচ্চ ধারণা পোষণ করাকে এই মেগালোমানিয়া বলে। তো এটা হচ্ছে অ্যান্সার। এইটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, এটা আপনারা স্কিপ করতে পারেন। এরপরে নো স্পেলিং মিস্টেক অকার্স ইন, মানে কোনো যে নিচের যে বানানগুলো আছে, বানান ভুল না নিচের কোনটা, এটার অ্যান্সার হবে হিডিয়াস, বাকি সবগুলাই ভুল, এটা হবে হিডিয়াস। এরপরে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট, এটা হচ্ছে হি ওয়াজ ডিসগাইজড লেস্ট হি শুড বি রেকগনাইজড। আমরা লেস্টের নিয়ম জানি, সাবজেক্ট হবে, এরপরে শুড বা মাইট হয়, এরপরে বাকি একটা অংশ হয়, তাহলে নিয়ম অনুযায়ী এই একমাত্র বি নাম্বারটাই আমাদের ঠিক আছে। এই হচ্ছে 24-এর অ্যান্সার। 25 আমাদের দরকার নাই। এরপরে আমাদের প্রথমে যেটা বললাম সাধারণ জ্ঞান, এইটার মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ দেন, দেখবেন খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ নোবেল বিজয়ী হলেন, সর্বশেষ বাঙালি নোবেল বিজয়ী হলেন, যেহেতু বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী, তো নোবেল থেকে প্রশ্ন থাকার পসিবিলিটি অনেক বেশি। তো নোবেল বিজয়ী হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকারকে, এটা হচ্ছে আলতাফ মাহমুদ। জাতীয় কর দিবস কবে পালিত হয়, এটার অ্যান্সার হচ্ছে এখানে নাই, এটা হচ্ছে 10ই ডিসেম্বর। এরপরে কুমিল্লার পূর্ব নাম কি ছিল, ত্রিপুরা। টিআইএন, সরি এই যে এটা হচ্ছে এইটা টিআইএন। তো এটার ফুল মিনিং আমাকে জানতে চাইছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারস, টিন। এই হচ্ছে আমার অ্যান্সার। এরপরে বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি, এটা হচ্ছে শাপলা, মোস্ট ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, কবে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয়, 17ই জানুয়ারি 1972। দেখেন এর থেকে ভালো আর সাধারণ জ্ঞান হয় না, তো এটা আপনারাও বুঝতে পারতেছেন। এরপরে 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত, এটা হচ্ছে সোনারগাঁওতে। এরপরে যে আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, সেটা হচ্ছে ইরাক। এরপরে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি, এটা হচ্ছে তাজিংডং বা বিজয়, মোস্ট ইম্পর্টেন্ট, এটার অ্যান্সারটা এখানে নাই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কততম ম্যাচে জয়লাভ করে, এটা হচ্ছে 35তম। বাংলা বর্ষের প্রবক্তা কে ছিলেন, এটা হচ্ছে সম্রাট আকবর, এটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর বাংলাদেশে প্রথম কোন কোম্পানি iOS
9001 সার্টিফিকেট লাভ করে, এটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে? রাঙামাটি, মোস্ট ইম্পর্টেন্ট, 100% কমন এটা। জাতীয় সংসদের কোরামের জন্য সর্বনিম্ন সদস্যের উপস্থিতি লাগে কতজন? 60 জন। গ্রামীণ ফোন বাংলাদেশের শেয়ার বাজারে কবে যোগ দিয়েছে? এটা হচ্ছে 3 অক্টোবর 2009। তো আপনারা বুঝতেই পারতেছেন এই সাধারণ জ্ঞান কতটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের মানচিত্র প্রথম কে এঁকেছিলেন? মেজর জেমস রেনেল। বাংলাপিডিয়া প্রকাশিত হয় এশিয়াটিক সোসাইটি থেকে। বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে না? 2 টাকার নোটে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম হচ্ছে নাথান কমিশন। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? এটা হচ্ছে 17 বার। এরপরে দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় স্থাপন করা হয়? এটার অ্যান্সার হবে মাতার বাড়িতে নির্মিত হচ্ছে। এটার সঠিক অ্যান্সারটাও এখানে নাই। তো এরপরে আমরা দেখব বার্ডের প্রতিষ্ঠাতাকে? আখতার হামিদ খান। বাংলাদেশের বাংলার যে নেতা জমিদার প্রথা রদে প্রধান ভূমিকা রাখেন তিনি হচ্ছেন AK ফজলুল হক। এরপরে আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক এইখানে যে জিকে আছে সেগুলো আমরা দেখব। তো একটা হচ্ছে দেশীয় আমাদের অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক। তো দুইটা আলাদা করে দেওয়া, এর জন্যেই কিন্তু এইটা আমার সিলেক্ট করা হয়েছে। তো এইখানেও 25টারও MCQ আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন DC। কোন দেশটির লিখিত সংবিধান নেই? এটা হচ্ছে যুক্তরাজ্য। আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে কায়রো। এরপরে 2009 সালের মহিলা 1K উইম্বলডন চ্যাম্পিয়ন হচ্ছে সেরেনা উইলিয়ামস। এরপরে অস্কার জয়ী ফিল্ম স্লামডগ মিলিয়নিয়ার এর পরিচালককে? ড্যানি বায়েল। এরপরে 6 নাম্বার দেখব ইউরোপীয় বণিক ভারতে আসার পথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। এরপরে জিন্নাহ ইন্ডিয়া পার্টিশন স্বাধীনতা নামে বইটি লিখেছেন যশবন্ত সিং। এরপরে আমরা দেখব প্রেসিডেন্ট ওবামা কোন শহরের অধিবাসী ছিলেন? এটা হচ্ছে শিকাগো। কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়? এটা হচ্ছে পোল্যান্ড। OIC এর সদস্য রাষ্ট্র কতটি? 57টি। মোস্ট ইম্পর্টেন্ট। যে দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে 2009 সনের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে 64টি অধিবেশন শুরু হয়, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ। 12 নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লব কোন সালে শুরু হয়? 1789। মোস্ট ইম্পর্টেন্ট, 100% কমন। ফ্রান্সে নেপোলিয়ান বেনোপোর্ট ক্ষমতায় এসেছিলেন 1799 সালে। 2009 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এলিনার ওস্ট্রম। কোন দেশ ন্যাটোর সদস্য নয়? এটা হচ্ছে অস্ট্রিয়া। পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা হয়েছে? পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা হয়েছে? এটা হচ্ছে ইন্দোনেশিয়া। এটা হচ্ছে ইন্দোনেশিয়া। এরপরে আমরা দেখব MGDর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্টস গোলস। এরপরে ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? এটা হচ্ছে নেদারল্যান্ডস। এরপরে পিটসবার্গ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে পেনসিলভেনিয়া। এরপরে 2016 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক হচ্ছেন রিও ডি জেনিরো। এরপরে OPEC কোন পণ্যের কার্টেল? এটা হচ্ছে পেট্রোলিয়াম। 22 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশটিতে বর্তমানে ন্যাটো বাহিনীর উপস্থিতি আছে? এটা হচ্ছে সুদান। এরপরে প্রথম বাঙালি দাবা গ্র্যান্ডমাস্টারকে? এটা হচ্ছে নিয়াজ মোরশেদ। আফ্রিকা ভিত্তিক কোমেসিয়া হচ্ছে একটি বাণিজ্যিক ব্লক। 25 নম্বর প্রশ্ন গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী শীর্ষস্থানীয় দেশ দুটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। এইটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ছিল আপনাদের জন্য আমার পক্ষ থেকে লাস্ট একটা সাজেশন, যেখানে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের দুইটা পার্ট, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে আন্তর্জাতিক।
তো প্রথমেই যেটা বললাম যে এইটার জেনারেল নলেজ অর্থাৎ জিকে অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনারা প্রত্যেকটা মুখস্থ করে যাবেন, যেগুলো মনে থাকার মতো আছে সবগুলো মুখস্থ করে যাবেন, যেগুলো অত্যাধিক কঠিন মনে হয় সেগুলো স্কিপ করতে পারেন। এবং বাংলা ইংরেজির যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে ওগুলো একটু আপনারা খুব খেয়াল করে দেখতে পারেন। ইংরেজিতে কিন্তু অনেকেই খারাপ করে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর আগামীকাল কিন্তু এখনও পর্যন্ত যতটুকু খবর আছে আপনাদের পরীক্ষাটা কিন্তু হচ্ছে, সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন নেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার ভালো পরীক্ষা হোক, এই দোয়া থাকবে। এবং এই ভিডিওগুলো যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। এবং আপনার মতামত অবশ্যই, কোনো জায়গায় সমস্যা থাকলে, আমার কোথাও ভুল হলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।